সম্মান তৃতীয় বর্ষের আমার প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। শিক্ষার্থীরা, তোমরা সবাই জানো যে বিশ্বব্যাপী মহামারী কোভিড-19 এর প্রাদুর্ভাবে আমাদের স্বাভাবিক জীবনযাত্রা আজ ব্যাহত। যে কারণে আমরা বিশেষ ব্যবস্থায় অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের পাঠ্যক্রমকে চালিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এই অনলাইন ক্লাস কার্যক্রমের আওতায় ইতিমধ্যে তোমরা বেশ কিছু ক্লাস করেছো। তারই ধারাবাহিকতা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করব সম্মান তৃতীয় বর্ষের 308 নম্বর কোর্স অর্থাৎ অর্থনীতি কোর্সটি নিয়ে। শিক্ষার্থীরা, অর্থনীতি এই কোর্সটি তোমাদের যারা তোমরা 7 কলেজে শিক্ষার্থী রয়েছো তাদের জন্য নতুন একটি কোর্স হিসাবে যুক্ত করা হয়েছে তোমাদের সিলেবাসে এবং তোমরাই এর প্রথম ব্যাচ। আশা করি তোমরা ইতোপূর্বে ইকোনমিক্সের যে ক্লাসগুলো আমরা অনলাইনের মাধ্যমে নিয়েছি সেই ক্লাসগুলোতে অংশগ্রহণ করেছো। একই সাথে যে বইগুলোর কথা আমরা বলেছি সেই বইগুলো তোমরা সংগ্রহ করে তোমাদের পড়াশোনাকে এগিয়ে নিয়ে যাচ্ছ। আমাদের এই অর্থনীতি বিষয়টি আপাত দৃষ্টিতে সিলেবাসে নতুন হলেও অর্থনীতি সম্বন্ধে আমাদের ধারণাটি কিন্তু নতুন নয়। অর্থনীতি আমাদের সামগ্রিক জীবন ব্যবস্থার সাথে ওতপ্রোতভাবে জড়িত একটি চিন্তাধারা বা জ্ঞানের একটি বিশেষ শাখা। মানুষের জন্ম থেকে মৃত্যু অবধি প্রত্যেকটি কর্মকাণ্ডের সাথে অর্থনৈতিক বিষয়গুলো কোনো না কোনো ভাবে জড়িয়ে থাকে। তাই অর্থনীতি একটি জীবন ঘনিষ্ঠ বিজ্ঞান হিসাবেই বহুদিন ধরে চর্চা হয়ে আসছে এবং দর্শনের শিক্ষার্থী হিসাবে তোমরা এ বিষয়ে সম্যক জ্ঞান রাখবে বলেই আমরা প্রত্যাশা করছি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা আমাদের মূল ক্লাসে চলে যাচ্ছি। আর আজকে তোমাদের এই ক্লাসের আলোচনায় যথারীতি তোমাদের সাথে রয়েছে আমি জিনান বিনতে জামান, সহকারী অধ্যাপক দর্শন বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। শিক্ষার্থীরা, আমরা কিছুক্ষণ আগেই বললাম যে অর্থনীতি বিষয়টি তোমাদের জন্য আপাত দৃষ্টিতে তোমাদের সিলেবাসে নতুন সংযুক্তকৃত একটি বিষয় বা নতুন সংযোজিত একটি বিষয়, কিন্তু তারপরও অর্থনীতি সম্বন্ধে তোমাদের বেশ কিছু ক্লাস আমরা নিয়েছি। তোমাদের সিলেবাসের উল্লেখিত বিষয়গুলোর উপরে আমরা বেশ কিছু ক্লাস নিয়েছি। আমরা প্রথম থেকেই যদি আলোচনা করি তাহলে আমরা দেখতে পাবো আমরা অর্থনীতি কি বা অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো কি কি সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। বর্তমান সময়ে সারা বিশ্বে প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থাগুলোর দিকে আমরা একটু আলোকপাত করার চেষ্টা করেছি। একইভাবে সাম্প্রতিক কালের অর্থনীতিবিদদের চিন্তাধারাও আমরা আলোচনা করেছি আমাদের বিগত ক্লাসগুলোতে। সবশেষ আমরা অর্থনীতিতে বাজার সংক্রান্ত যে ধারণা রয়েছে সেই বাজার সংক্রান্ত ধারণাটিও আলোচনা করেছিলাম। আমরা দেখেছিলাম অর্থনীতিতে বাজার বলতে কোনো সুনির্দিষ্ট স্থানকে বোঝায় না, বরঞ্চ অর্থনীতিতে বাজার বলতে একটি ব্যবস্থাকে বোঝানো হয়, যে ব্যবস্থায় ক্রেতা এবং বিক্রেতা উভয় পক্ষের পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে কোনো একটি দ্রব্য নির্দিষ্ট দামে ক্রয় বিক্রয় করা হয়ে থাকে। এই যে বাজার ব্যবস্থা, এই বাজার ব্যবস্থার ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্রেতার দিক থেকে আসছে সেই দ্রব্যটি সংক্রান্ত চাহিদা আর বিক্রেতার দিক থেকে আসছে সেই দ্রব্যের যোগান। এই যে যোগান ও চাহিদার পারস্পরিক মিথস্ক্রিয়া বা পারস্পরিক একটা প্রতিযোগিতা, তার ভিত্তিতেই কিন্তু বাজার ব্যবস্থাটি প্রচলিত থাকে বা বাজার ব্যবস্থাটি গড়ে ওঠে। আমরা আরো দেখেছিলাম বাজারের যে আলোচনা সেখানে বিভিন্ন ধরনের বাজারের ধারণা রয়েছে। আমরা গত ক্লাসে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্যগুলো আলোচনা করেছিলাম। আমরা একই সাথে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একচেটিয়া যে বাজার রয়েছে, যে বাজার ব্যবস্থা রয়েছে সেই বাজার ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো বা সুবিধা অসুবিধার দিকগুলো বিস্তারিত আলোচনা করেছিলাম। প্রিয় শিক্ষার্থীরা, এই যে বাজার ব্যবস্থা, এই বাজার ব্যবস্থা কিন্তু বর্তমান সময়ে অর্থনৈতিক যে ট্রেন্ড রয়েছে বা বিশ্বব্যাপী অর্থনীতির যে দৃষ্টিভঙ্গি রয়েছে তাকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে, যে কারণে মুক্তবাজার অর্থনীতি নামে একটি নব্য ধারার অর্থনৈতিক ব্যবস্থায় প্রচলিত হয়ে এসেছে। আর আমাদের আজকের আলোচ্য বিষয় সেই
মুক্তবাজার অর্থনীতি। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা কথা বলবো মুক্তবাজার অর্থনীতি বা ফ্রি মার্কেট ইকোনমি এই সম্পর্কে। ফ্রি মার্কেট ইকোনমি এই কথাটির সাথে তোমরা নিশ্চয়ই অনেক পরিচিত। বিশেষ করে বর্তমানে গ্লোবালাইজেশনের বা বিশ্বায়নের যে সুযোগ চলছে, যে যুগটিতে আমরা পা রেখেছি, সেখানে কিন্তু ফ্রি মার্কেট ইকোনমি এই শব্দটির সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। তবে চলো আমরা দেখে নিই ফ্রি মার্কেট ইকোনমি বা মুক্তবাজার অর্থনীতি বলতে ইনভেস্টোপেডিয়াতে কি বলা হয়েছে। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থীরা, ইনভেস্টোপেডিয়া যা অর্থনীতির সাম্প্রতিক সময়ে খুব গুরুত্বপূর্ণ একটি অনলাইন সংস্করণ অর্থনৈতিক আলোচনার। সেখানে আমরা দেখতে পাচ্ছি the free market is an economic system based on supply and demand with little or no government control. It is a summary description of all voluntary exchanges that take places in a given economic environment. Free markets are characterized by a spontaneous and decentralized order of arrangement through which individuals make economic decisions. প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ফ্রি মার্কেট ইকোনমি বা মুক্তবাজার অর্থনীতি একটি এমন অর্থনৈতিক ব্যবস্থার দিকে আমাদেরকে ইঙ্গিত করছে যেখানে সরকারি সীমিত বা একেবারে হস্তক্ষেপহীন একটি অর্থনৈতিক ব্যবস্থা আমরা দেখতে পাই। ব্যক্তি ভোগ এবং ক্রয়ের ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীনতা উপভোগ করে যে অর্থনৈতিক ব্যবস্থায়, তাকেই মূলত ফ্রি মার্কেট ইকোনমি বলে অভিহিত করা হচ্ছে। আরো বিস্তারিত আলোচনায় আমরা দেখতে পাচ্ছি মুক্তবাজার অর্থনীতি এমন এক ধরনের বাজার ব্যবস্থা যেখানে সরকার সীমাবদ্ধতা থেকে, সরকারি যে সীমাবদ্ধতা রয়েছে, সরকারি যে নিয়ম নীতি রয়েছে, তা থেকে মুক্ত হয়ে ব্যক্তি তাদের নিজস্ব অর্থনৈতিক সিদ্ধান্তগুলো গ্রহণ করতে পারে। এবং এই মুক্তবাজার অর্থনীতিতে মুনাফা সর্বোচ্চকরণকেই মূল ভূমিকা পালন করতে আমরা দেখি। যেহেতু এখানে সরকারি নিয়ন্ত্রণটা সীমিত থাকে, সেখানে ব্যক্তি সর্বোচ্চ মুনাফা অর্জনকেই গুরুত্ব দিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো পরিচালনা করে থাকে। কেউ কেউ আবার মুক্তবাজার অর্থনীতিকে পুঁজিবাদী অর্থনীতি হিসাবে উল্লেখ করে থাকেন। তবে খুব বিস্তৃত আলোচনায় মুক্তবাজার অর্থনীতি আর পুঁজিবাদী অর্থনীতি কিন্তু এক নয়, যা আমরা পরবর্তী সময়ে আলোচনা করব। এই পদ্ধতিতে ব্যক্তিগত সম্পত্তির বিশেষ অধিকার রক্ষিত হয়, অর্থাৎ ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী হচ্ছে মুক্তবাজার অর্থনীতির মূল ভিত্তি। মুক্তবাজার অর্থনীতির মূল উপাদান হলো পণ্য ক্রয় ক্রেতার নিজস্ব পছন্দের অগ্রাধিকার। আবার পণ্য ও শ্রম বিক্রয় এবং ব্যবসা কাঠামোতে উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সকল পক্ষের অংশগ্রহণ নিশ্চিতকরণ করা যায় এই মুক্তবাজার অর্থনীতির ব্যবস্থায়। কোন রকম সরকারি নিয়ন্ত্রণ বা বাধ্যবাধকতা না থাকায় ব্যবসায়ী গোষ্ঠী এখানে সৃজনশীল এবং উৎপাদনশীল ব্যবসায় আগ্রহ বোধ করে। এ বাজারে পণ্য ক্রয় বিক্রয়কালে প্রতিযোগিতার কারণে চাহিদা এবং যোগানের ভারসাম্যহীনতা থেকেই উৎপত্তি হয় মুক্তবাজার অর্থনীতি। অর্থাৎ খুব সোজা ভাষায় যদি আমরা মুক্তবাজার অর্থনীতিকে বুঝতে চাই, তাহলে মুক্তবাজার অর্থনীতি হচ্ছে সেই অর্থনৈতিক ব্যবস্থা যেখানে বাজার ব্যবস্থায় আমরা যে শক্তিগুলোকে দেখেছিলাম, যেই ক্রিয়াশীল শক্তিগুলো ছিল চাহিদা এবং যোগান, তা সম্পূর্ণ স্বাধীনভাবে অবস্থান করে। মুক্তবাজার অর্থনীতিতে একজন ব্যক্তি বা একজন ক্রেতা তার আয় এবং ভোগের ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীন থেকে নিজ সম্পদ আহরণ করতে পারেন বা নিজের পছন্দ মতো দ্রব্যাদি, প্রয়োজন মতো বা পছন্দ মতো দ্রব্যাদি ক্রয় বা বিক্রয় করতে পারে। মুক্তবাজার অর্থনীতির সবচেয়ে বড় যে বৈশিষ্ট্য, সেটি হচ্ছে এক্ষেত্রে সরকারি কোনো হস্তক্ষেপ থাকে না, বা যদিও থাকে সেটি খুবই সীমিত আকারে পরিলক্ষিত হয়। মুক্তবাজার অর্থনীতি সামগ্রিকভাবে ব্যক্তি স্বাতন্ত্র্যকে গুরুত্ব দিয়ে গড়ে ওঠা একটা ব্যবস্থা। এই যে আমরা মুক্তবাজার অর্থনীতি নিয়ে কথা বলছি, বর্তমান বিশ্বে মুক্তবাজার অর্থনীতি একটি অত্যন্ত সক্রিয় অর্থনীতি
একদিনে আসেনি। এই জন্য মুক্তবাজার অর্থনীতির যে ব্যবস্থা তাকে একটা লম্বা সময় অতিক্রম করতে হয়েছে। ধীরে ধীরে বিবর্তনের মাধ্যমে দীর্ঘ সময় ধরে মুক্তবাজার অর্থনীতি বিকশিত হয়েছে। তাহলে চলো আমরা একটু দেখে নিই মুক্তবাজার অর্থনীতির বিবর্তন কালটি বা এর পথ পরিক্রমাটি আসলে কেমন ছিল। প্রিয় শিক্ষার্থীরা, মুক্তবাজার অর্থনীতির যে বিবর্তন ব্যবস্থাটি দেখা যায় সেখানে অর্থনীতির আধুনিক এবং পরিবর্তিত রূপই হলো মুক্তবাজার অর্থনীতি। বাজার অর্থনীতির গোড়াপত্তন কিন্তু নতুন কিছু নয়। মানুষ যখন নিজেদের মধ্যে বিনিময় প্রথার আবিষ্কার করলো তখন থেকে মূলত বাজার অর্থনীতির একটি প্রাথমিক ভিত্তি আমরা দেখতে পেয়েছিলাম। সেই বাজার অর্থনীতি থেকে ধীরে ধীরে ক্রম বিকশিত হয়ে আধুনিক অবস্থায় যে অর্থনৈতিক ব্যবস্থাটি বিকশিত হয়েছে তাকেই মুক্তবাজার অর্থনীতি বলা হচ্ছে। বাজার ব্যবস্থা বিকাশের গোড়ার দিকে ক্ষমতাসীন ব্যক্তি বা সরকারকে আমরা কঠোরভাবে বিভিন্ন পন্থায় বাজার নিয়ন্ত্রণ করতে দেখেছিলাম। আমরা জানি যে বাজারকে নিয়ন্ত্রণের একটা বড় হাতিয়ার হচ্ছে সরকারি নীতিমালা। এই যে সরকারি নীতিমালা বা সরকারি নিয়ন্ত্রণ বিভিন্ন বাজার ব্যবস্থাকে প্রভাবিত করে, সেই নিয়ন্ত্রণ থেকে মুক্তির উপায় হিসাবেই সর্বপ্রথম 1800 শতকের শেষের দিকে সরকারি নিয়ন্ত্রণ মুক্ত ব্যবসার অনুমতি দেয় অ্যালাউ টু ডু নামে একটি প্রস্তাব পাশের মাধ্যমে। এই ব্যাপারটি ধীরে ধীরে ব্যবসা বাণিজ্যের প্রসারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে 19 শতকে ইউরোপে মুক্তবাজার অর্থনীতির ধারণাটি গ্রহণ করা হয়, যা লেইজেস ফেয়ারি পলিসি নামে পরিচিত। পরবর্তীতে বিশ্বব্যাপী ফ্রি এন্টারপ্রাইজ ইকোনমি নামে এটি বিকশিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দর্শনের শিক্ষার্থী হিসাবে মুক্তবাজার অর্থনীতিকে যদি জানতে চাই সেক্ষেত্রে কিন্তু দর্শনের সাথে মুক্তবাজার অর্থনীতির একটি যোগাযোগ লক্ষ্য করি। কেমন? আমরা দেখতে পেয়েছি মানুষের ব্যক্তি স্বাতন্ত্র্য বোধের যে ধারণাটি সেটি উন্মেষ লাভ করেছে কিন্তু দার্শনিকদের মধ্য দিয়ে। যেমন সমাজবিজ্ঞানী হারবার্ট স্পেন্সারের যে দার্শনিক ধ্যান ধারণা ছিল, ব্যক্তি মানুষ কেন্দ্রিক যে ধ্যান ধারণা ছিল, তার বিকশিত রূপটাই হচ্ছে মানুষের চিন্তার স্বাধীনতা, মানুষের আচরণের স্বাধীনতা। এর সাথে আরো যুক্ত হয়েছিল ব্রিটিশ দার্শনিক গণতন্ত্রের প্রবর্তক খ্যাত উইলিয়াম গণতন্ত্রের প্রবর্তক খ্যাত দার্শনিকদের, যে ব্রিটিশ দার্শনিকরা রয়েছে তাদের চিন্তাধারা। এক্ষেত্রে আমরা উপযোগবাদী দার্শনিকদের কথা বলতে পারি, যারা সর্বপ্রথম ব্যক্তি স্বাতন্ত্র্যকে মর্যাদা দিয়েছিল। ব্যক্তি স্বাতন্ত্র্যের কথা বা গণতান্ত্রিক মনোভাবের ব্যাপারটি যখন প্রকাশ করা হয়েছিল ইংল্যান্ডে 19 শতকের শেষ দিকে, তখন থেকেই ধীরে ধীরে বাজার অর্থনীতিতে এর একটি প্রভাব লক্ষ্য করা যায়। পরবর্তীকালে এই ধারণাটি ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়ে এবং 90-এর দশকে, গত শতকের 90-এর দশকে যখন সোভিয়েত রাশিয়ার পতন ঘটে, তখন কিন্তু এই মুক্তবাজার অর্থনীতিকে ভিত্তি করেই অনেক দেশ তাদের অর্থনৈতিক পলিসিগুলো বা অর্থনৈতিক পরিকল্পনাগুলো গ্রহণ করেছিল এবং বিশ্বের অল্প কিছু দেশ বাদে প্রায় সব দেশেই সীমিত বা সর্বাত্মক আকারে মুক্তবাজার অর্থনীতির একটি বিকাশ লক্ষ্য করা গিয়েছিল সে সময়। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের দেশেও 1983 সাল থেকে, অর্থাৎ বাংলাদেশ 1983 সাল থেকে মুক্তবাজার অর্থনীতিকে একটি অর্থনৈতিক ব্যবস্থা হিসাবে অ্যাডাপ্ট করা হয়েছে, গ্রহণ করা হয়েছে। তারপরেও সম্পূর্ণ বা পূর্ণাঙ্গ যে মুক্তবাজার অর্থনীতির বৈশিষ্ট্য তা কিন্তু আমাদের দেশে এখনো বিকশিত হয়নি। এখন বিভিন্ন ক্ষেত্রে সীমিত অর্থে আমাদের কিছু কিছু সরকারি নিয়ন্ত্রণ আমরা লক্ষ্য করি, যে কারণে আমাদের এই অর্থনীতিকে মুক্তবাজার অর্থনীতি না বলে অনেকটা মিশ্র অর্থনীতি আকারে আমরা প্রকাশ করতে পারি। মুক্তবাজার অর্থনীতির এই যে বিবর্তনের ধারা এবং মুক্তবাজার অর্থনীতির যে ধারণা, তা থেকে খুব সহজেই এর কিছু বৈশিষ্ট্য কিন্তু আমাদের সামনে উঠে আসে। তাহলে চলো এবার দেখে নিই মুক্তবাজার অর্থনীতির কি কি বৈশিষ্ট্য
রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, মুক্তবাজার অর্থনীতির যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাই, ইনভেস্টোপেডিয়া অনুসারে মুক্তবাজার অর্থনীতির প্রধান যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে এ ফ্রি মার্কেট ইজ ওয়ান where voluntary exchange and the laws of supplies and demand provide the sole basis for the economic system without government intervention. অর্থাৎ সম্পূর্ণভাবে সরকারের হস্তক্ষেপ মুক্ত হয়ে চাহিদা এবং যোগানের যে ব্যক্তিগত ইচ্ছা বা চাহিদা এবং যোগানের ব্যক্তি কেন্দ্রিক যে ধারণা তা থেকেই গড়ে ওঠে মুক্তবাজার অর্থনীতি। দ্বিতীয়ত আমরা দেখতে পাচ্ছি দ্য কি ফিচার অফ ফ্রি মার্কেট ইজ দ্য অ্যাবসেন্স অফ ফোর্সড ট্রানজাকশনস অর কন্ডিশন অন ট্রানজাকশন। অর্থাৎ মুক্তবাজার অর্থনীতিতে সরকারি বা বহিঃশক্তির কোন রকম প্রভাব খাটে না, এখানে ব্যক্তি কেন্দ্রিক স্বাধীনতাটাই মুখ্য ভূমিকা পালন করে। তৃতীয় দেখতে পাচ্ছি আমরা while no pure free market economics actually exist and all markets are in some ways constrained, economists who measure the degree of freedom in market have found a generally positive relation between free market and measure of economic well-being. অর্থাৎ আমরা মুক্তবাজার অর্থনীতির কথা দার্শনিকভাবে বা তাত্ত্বিকভাবে গ্রহণ করলেও বাস্তবিক ক্ষেত্রে বা ব্যবহারিক জীবনে কিন্তু মুক্তবাজার অর্থনীতি কোনো অর্থনীতিকেই পূর্ণাঙ্গ মুক্তবাজার অর্থনীতি হিসেবে আমরা দেখতে পাই না, কিছু না কিছু নিয়ন্ত্রণ সবখানেই লক্ষ্য করা যায়। এই যে মুক্তবাজার অর্থনীতি নিয়ে আমরা কথা বলছি, একে আরো যদি আমরা স্পষ্টভাবে বুঝতে চাই তাহলে আমরা দেখতে পাচ্ছি মুক্তবাজার অর্থনীতির কিছু বৈশিষ্ট্য রয়েছে। সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে প্রথমত লেনদেনের জন্য স্বাধীনতা এবং বাজারে গুরুত্ব, যা ইনভেস্টোপেডিয়াতেও আমরা লক্ষ্য করেছিলাম। এখানে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে অবাধ একটা লেনদেনের স্বাধীনতা আমরা দেখতে পাই এবং বাজার ব্যবস্থায় ক্রিয়াশীল শক্তিগুলোর গুরুত্ব এখানে অনেক বেশি। দ্বিতীয়ত এখানে ব্যক্তিগত সম্পত্তির স্বীকৃতি রয়েছে। মুক্তবাজার অর্থনীতি এমন এক ধরনের অর্থনীতি যেখানে ব্যক্তিগত সম্পত্তির একটি স্বীকৃতি লক্ষ্য করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি মনে করি জেমস স্টুয়ার্ট মিলের কথা বা জন স্টুয়ার্ট মিলের কথা, ব্রিটিশ দার্শনিক যাদের মাধ্যমে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের উপর ভিত্তি করে গণতন্ত্রের ভিত বা গণতন্ত্রের একটি তাত্ত্বিক ধারণার বিকাশ ঘটেছিল, সেখানেও কিন্তু ব্যক্তিগত সম্পত্তির একটা অধিকার বা স্বীকৃতি আমরা দেখতে পেয়েছিলাম। তাহলে মুক্তবাজার অর্থনীতি সেই অনুসারে কিন্তু ব্যক্তি কেন্দ্রিক বা ব্যক্তির স্বাতন্ত্র্যের উপরে ব্যক্তির অধিকারের উপরে গুরুত্ব দিয়ে গড়ে ওঠে একটা ব্যবস্থা। তৃতীয়ত মুক্তবাজার অর্থনীতি ব্যক্তি স্বার্থ নির্ভর বিধায় এই অর্থনীতিতে প্রতিযোগিতার উদ্ভব হয় এবং প্রতিযোগিতার ফলে সর্বনিম্ন দরে দ্রব্য এবং সেবার উৎপাদনের নিশ্চয়তা আসে। মুক্তবাজার অর্থনীতি কি? এটি এমন এক ধরনের অর্থনৈতিক ব্যবস্থা যেখানে একজন ব্যক্তি বা একাধিক ব্যক্তি তাদের ভোগের ক্ষেত্রে স্বাধীনতা লাভ করে, যে কারণে তাদের মধ্যে একটি প্রতিযোগিতার সৃষ্টি হয়। শুধু ক্রেতায় প্রতিযোগিতা না তাই নয়, বিক্রেতা এবং ক্রেতার মধ্যে একটি প্রতিযোগিতা সৃষ্টি হয়, যার ফলে বাজার শক্তিগুলো ক্রিয়াশীল হয়ে সর্বনিম্ন দরে কোনো একটি পণ্যের বা সেবার ক্রয় বিক্রয়কে নিশ্চিত করে থাকে। ভোক্তার সার্বভৌমত্ব মুক্তবাজার অর্থনীতির অন্যতম বৈশিষ্ট্য, যেটা আমরা কিছুক্ষণ আগে বললাম যে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের উপর নির্ভর করেই গড়ে উঠেছে মুক্তবাজার অর্থনীতি, যে কারণে এখানে ভোক্তার সার্বভৌমত্বের নিশ্চয়তা বিধান করা হয়। এখানে ভোক্তা নিজেদের পছন্দ মোতাবেক দ্রব্য বা পণ্য সামগ্রী ক্রয় বা ক্রয় করতে পারে। এরপর পঞ্চমত আমরা যে বৈশিষ্ট্যটি মুক্তবাজার অর্থনীতিতে দেখতে পাই, সেখানে দেখা যাচ্ছে মুক্তবাজার অর্থনীতির ফলে আমদানি ব্যয় এবং রপ্তানি আয় বৃদ্ধি পায়। কিছুক্ষণ আগে আমরা বলছি বা বারবার আমরা একই কথা বলছি যে মুক্তবাজার অর্থনীতিতে সরকারি হস্তক্ষেপ থাকে না এবং ব্যক্তি স্বাতন্ত্র্য পূর্ণ মাত্রায় বিরাজ করে, যে কারণে এখানে আমদানি ব্যয় যেমন বৃদ্ধি পায় একইভাবে রপ্তানি আয়ও বাড়ে। সবশেষ যে বিষয়টি আমরা লক্ষ্য করি সেটি মুক্তবাজার অর্থনীতির একটি ইতিবাচক দিক হিসাবে আমরা উল্লেখ করতে পারি। ভর্তুকি, কর রেয়াত এই ব্যাপারগুলো মুক্তবাজার অর্থনীতিতে থাকে না বলে
এখানে রাষ্ট্র অর্থ সাশ্রয় হয় বা রাষ্ট্রীয় অর্থ সাশ্রয় হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বারবার বলছি যে মুক্তবাজার অর্থনীতি এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে সরকারি নিয়ন্ত্রণ বা সরকারি ভূমিকাটি খুবই সীমিত থাকে। এই সীমিত থাকার কারণে অযথা বা কোনো একটি লোকসানি খাতে জনকল্যাণে সরকারি ভর্তুকি দেওয়ার প্রশ্ন আসে না। একইভাবে কর রেয়াতের বিষয়টিও এখানে উচ্চ থাকে, যে কারণে সরকারি অর্থের যথেষ্ট পরিমাণে সাশ্রয় আমরা মুক্তবাজার অর্থনীতিতে দেখতে পাই। মুক্তবাজার অর্থনীতির আজকের এই আলোচনা থেকে আমরা মুক্তবাজার অর্থনীতিতে ব্যক্তি স্বাতন্ত্র্যের যে গুরুত্ব সেটি আশা করি বুঝতে পেরেছো তোমরা সবাই। একই সাথে মুক্তবাজার অর্থনীতির সংজ্ঞা, এর বিবর্তনের ইতিহাস বা কি করে বাজার অর্থনীতি থেকে আমরা মুক্তবাজার অর্থনীতিতে উত্তরণ করলাম আমাদের এই ব্যবস্থাটিকে, সে সম্বন্ধে বুঝতে পেরেছো। একইভাবে মুক্তবাজার অর্থনীতির মৌলিক যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো আশা করি তোমরা অনুধাবন করতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই আমাদের আজকের ক্লাস। আমাদের আগামী ক্লাসে মুক্তবাজার অর্থনীতিরই আরো কিছু দিক নিয়ে আমরা আলোচনা করব। তবে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি আমরা এক মহামারীর সাথে যুদ্ধে নেমেছি। এই ভয়ঙ্কর মহামারীর যুদ্ধে জিততে হলে আমাদের নির্দিষ্ট কিছু স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সব সময় ঘরের বাইরে গেলে বা যে কোনো পরিস্থিতিতে মাস্ক পরিধান করা উচিত। তোমরা অবশ্যই মাস্ক পরিধান করবে এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতার সর্বোচ্চ গুরুত্ব দিবে। বারবার সাবান বা স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করবে এবং যে কোনো ভিড় বা গণজামায়াত এড়িয়ে চলার চেষ্টা করবে। আশা করছি আমরা এভাবেই জিতে যাব একদিন কোভিড-19 এর বিরুদ্ধে। করোনা ভাইরাসকে আমরা পরাভূত করতে পারবো এবং জিতে যাবে মানবতা। প্রিয় শিক্ষার্থীরা, আজ তবে এ পর্যন্তই থাক। আমাদের আগামী দিনের আলোচনা মুক্তবাজার অর্থনীতির সুবিধা এবং অসুবিধা, একই সাথে মুক্তবাজার অর্থনীতির সাথে পুঁজিবাদের যে সম্বন্ধ রয়েছে বা পুঁজিবাদ এবং মুক্তবাজার অর্থনীতি এক কিনা সেই বিষয়টিও আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো। ধন্যবাদ তোমাদের সবাইকে।